আমরা অনেকেই হয়তো জানি যে 16th সেঞ্চুরি থেকে 19th সেঞ্চুরি পর্যন্ত, অর্থাৎ 1501 সাল থেকে 1899 সালের মধ্যে আফ্রিকা মহাদেশ থেকে মানুষ ধরে নিয়ে গিয়ে প্রধানত আমেরিকাতে বিক্রি করার যে ব্যবসা, তাকে ট্রান্স আটলান্টিক স্লেভ ট্রেড বলা হয়। প্রায় 400 বছর ধরে চলা এই নৃশংস মানুষ বিক্রির ব্যবসা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে পরিচিত। কিন্তু জানেন কি যে ঠিক এই একই সময় আনুমানিক 1533 সাল থেকে প্রায় 1666 সাল পর্যন্ত শতাধিক বছর ধরে এই গঙ্গা আর তৎকালীন বাংলার অন্যান্য নদী যেমন সরস্বতী, পদ্মা বা মেঘনা ইত্যাদি তীর ধরে সমুদ্রের মোহনা থেকে শুরু করে বহুদূর পর্যন্ত স্থলভূমিতে, পশ্চিমের সাগরদ্বীপ থেকে সুদূর পূর্বের চট্টগ্রাম পর্যন্ত এলাকাব্যাপী চলত ঠিক একই রকম কৃতদাস ব্যবসা। পর্তুগিজ আর মগ দস্যুরা হাজার হাজার বাঙালিদের বন্দি করে জাহাজে তুলে তৎকালীন আরাকান দেশ, সিংহল দেশ আর দক্ষিণাত্যের বিভিন্ন বন্দরে নিয়ে গিয়ে বিদেশি বণিকদের কাছে কৃতদাস হিসাবে বিক্রি করে দিত। এই মগ ছিল আরাকান দেশের এক বিশেষ জাতি। কিন্তু কারা এই মগ? আরাকান দেশই বা কোথায়? পর্তুগিজরাই বা কি করে এই বাংলায় এসে হাজির হলো? আসুন বাংলার সেই আশ্চর্য ইতিহাসের কিছু কথা আজ জানা যাক। সে এক ভয়াবহ ইতিহাস। মাত্র 15-20 জনের একটা জলদস্যুর দল ছোট ছোট দ্রুতগামী জাহাজ নিয়ে নদীপথ দিয়ে বাংলার স্থলভূমির অনেক ভেতর অব্দি চলে আসত। জাহাজগুলোতে সাজানো থাকতো একাধিক কামান, দস্যুদের হাতে অস্ত্র ছাড়াও থাকতো আগ্নেয় অস্ত্র। ভয় দেখানোর জন্যে নিরীহ মানুষগুলোকে খুশি মতো তলোয়ার দিয়ে গলা কেটে মেরে ফেলত ওরা। ভয়ার্ত মানুষের চেঁচামেচি, কান্নাকাটি আর আর্তনাদে চারিদিক ভরে উঠত। গ্রামগুলোতে দস্যুরা আগুন ধরিয়ে দিত। সব কিছু লুটপাট করে তারপর একটা শক্ত বেতের সুতো মানুষগুলোর হাতের তেলো ফুটো করে তার ভেতর দিয়ে চালিয়ে কয়েকশো মানুষকে একসাথে বেঁধে নদীর চর ধরে টানতে টানতে নিয়ে যেত জলদস্যুরা। পিছনে পড়ে থাকা ওদের ঘরবাড়ি সব দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকত। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ বা ছোট বড় নির্বিশেষে মানুষগুলোকে ধরে নিয়ে যেত ওরা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রক্তাক্ত অবস্থায় চাবুকের মার খেতে খেতে লোকগুলো গরু ছাগলের মতো জাহাজের খোলে ভর্তি হয়ে কৃতদাস হিসাবে কোনো বিদেশি বাজারে পাচার হয়ে যেত। তারপর তাদের কপালে থাকত আমৃত্যু আরও নরকীয় অত্যাচার। এই মগ বা পর্তুগিজ জলদস্যুরা ছিল অতি নির্মম আর অস্ত্র ব্যবহারে দক্ষ। তাদের সাথে বাংলার গ্রামবাসীদের লাঠিসোঁটা আর ঘরোয়া অস্ত্র নিয়ে যুদ্ধ করে পেরে ওঠা অসম্ভব ছিল। নিরীহ গ্রামবাসীদের ওপর অকথ্য অত্যাচার করত দস্যুরা। ধর্ষিতা নারীরা কেউ কোনো ক্রমে বেঁচে গেলেও সেই সময়কার সমাজের ধর্মীয় গোঁড়ামির কারণে এই পর্তুগিজ আর মগ দস্যুদের স্পর্শদোষে হিন্দু ব্রাহ্মণরাও পরিবার সমেত বংশানুক্রমে সমাজে পতিত বা অস্পৃশ্য হয়ে যেত। এই দস্যুদের ভয় বাংলার সমুদ্র তীরবর্তী দ্বীপ ও নদীর ধারের জায়গাগুলো ক্রমশ জনশূন্য হয়ে গেছিল। পর্তুগিজরা এদেশে এসেছিল এরও আগে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে পৌঁছন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও সৃষ্টি হয়নি। তিনিই প্রথম ইউরোপিয়ান যিনি সমুদ্রপথে ভারতে আসার রাস্তা আবিষ্কার করেন। সময়ের সাথে পর্তুগিজরা ভারতের পশ্চিম উপকূলের আরব সাগরে এবং পূর্ব উপকূলের বঙ্গোপসাগরের সাথে সাথে ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে যথেষ্ট প্রতিপত্তি বিস্তার করে। সিংহল, মালাক্কা ইত্যাদি অঞ্চলে পর্তুগিজদের ট্রেডিং পোস্ট স্থাপিত হয়। 1510 সাল থেকে ভারতের পশ্চিম উপকূলের গোয়া সম্পূর্ণভাবে পর্তুগিজ শাসিত রাজ্যে পরিণত হয়। ওদিকে ভারতের পূর্ব উপকূলে পর্তুগিজরা বাণিজ্য করার আড়ালে জলদস্যুতার দাস ব্যবসা চালাত। অসাধু পর্তুগিজ পাদ্রীরা খবরাখবর সরবরাহ করে বা অন্যরকমভাবে এদের সাহায্য করত। হুগলির সপ্তগ্রাম, বাংলার চট্টগ্রাম, সন্দ্বীপ আর দক্ষিণাত্যে পর্তুগিজদের ট্রেডিং পোস্টগুলোতে জলদস্যুদের যথেষ্ট প্রতিপত্তি ছিল। পর্তুগিজ ভাষায় এই ট্রেডিং পোস্টকে ফেইটোরিয়াস বলা হয়। ইংরেজিতে এগুলোকে বোঝাতে ফ্যাক্টরি শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রেডিং পোস্টগুলো ছিল একই সাথে বাজার এবং গুদাম। এগুলো পর্তুগিজ দেশের রাজার পক্ষ থেকে বাণিজ্য, ক্রয় বিক্রয় পরিচালনা ইত্যাদির সাথে নেভিগেশন এবং কাস্টমস সহায়তার কাজ ইত্যাদি করে থাকত। এগুলো ছিল আজকের দিনের মুক্ত বাণিজ্য অঞ্চল বা ট্রান্সশিপমেন্ট পয়েন্টের একটি প্রাথমিক রূপ।
ব্রিটিশ, ডাচ, স্প্যানিশ বা অন্যান্য দেশগুলিও বাণিজ্য এবং সাম্রাজ্য বিস্তার করতে বিদেশের মাটিতে প্রথমে এই ট্রেডিং পোস্ট তৈরি করত। গোয়া এবং আরাকান রাজ্যের সম্পূর্ণ সমর্থনে এই হারমাদরা বাংলার সর্বনাশ করে ছেড়েছিল। এই হারমাদ শব্দটা পর্তুগিজ আর্মাডা শব্দর অপভ্রংশ। পর্তুগিজ ভাষায় আর্মাডা মানে সশস্ত্র, কিন্তু এদেশে হারমাদ বলতে 16th এবং 17th সেঞ্চুরির বঙ্গদেশের পর্তুগিজ ও মগ জলদস্যুদের বোঝানো হয়। আজকের দিনের মিয়ানমার দেশের রাখাইন নামক উপকূলবর্তী রাজ্যের ঐতিহাসিক নাম ছিল আরাকান। আরাকান রাজ্য ম্রাউক ইউ রাজ্য নামেও পরিচিত। ম্রাউক ইউ রাখাইন রাজ্যের একটি শহরের নাম। 1430 সাল থেকে 1785 সাল পর্যন্ত ম্রাউক ইউ শহরটি তৎকালীন আরাকান দেশের রাজধানী ছিল। 1531 সালে আরাকান বাংলা সালতানেট থেকে স্বাধীনতা অর্জন করে। বাংলা সালতানেট সম্পর্কে এই ভিডিওতে আগে আরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আরাকানের মগদস্যুরা পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে যোগ দিয়ে তৎকালীন বাংলায় ব্যাপক লুটতরাজ, অপহরণ ও নির্বিচারের নারীদের ওপর অত্যাচার চালাত। মগ বলতে আরাকানের একটি জাতিকে বোঝায়। জাতিতত্ত্ববিদেরা এদের ইন্দো চীন নিবাসী বলে মনে করেন। এদের মধ্যে ভুইয়া মগ, বড়ুয়া মগ, রাজবংশী মগ, মারমা মগ, রোয়াং মগ ইত্যাদি নামে বিভিন্ন জাতি আছে। এখানে উল্লেখযোগ্য এই যে 1581 সাল থেকে 1666 সাল পর্যন্ত চট্টগ্রাম আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত না হলেও আরাকানের রাজাদের অথবা পর্তুগিজদের দ্বারা শাসিত ছিল। আরাকান সেই সময় জলদস্যুতা আর দাস ব্যবসার কেন্দ্র ছিল। পর্তুগিজদের সাথে প্রথমে আরাকান রাজ্যের যুদ্ধ হলেও পরবর্তীকালে আরাকানি ও পর্তুগিজ দস্যুরা একত্রে মিলে যায়। আরাকান রাজ্য সেই সময় পর্তুগিজ বসতি স্থাপনের সহায়তায় বিশেষ সাফল্য লাভ করে। তখন বাংলার নদীনালাগুলোর নাব্যতা ছিল অনেক বেশি। সেই সময়কার সমুদ্রগামী জাহাজগুলো নদীপথ ধরে সমুদ্রের মোহনা থেকে অনেক ভিতর অবধি চলে আসত, যেখানে তৎকালীন বড় বড় বাণিজ্যিক বন্দরগুলি অবস্থিত ছিল। এমনই একটা বন্দর ছিল সপ্তগ্রাম, যার অন্য নাম সাতগাঁও। এটি আজকের দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচড়া মহকুমার একটি জায়গা। এটা কলকাতা গোড়াপত্তনেরও আগের ঘটনা। ঐতিহাসিকদের মতে সেই সময় এই সপ্তগ্রামের মধ্যেই হয়তো ভবিষ্যৎ কলকাতা মহানগরীর নিউক্লিয়াস লুকিয়েছিল। সপ্তগ্রাম ছিল মধ্যযুগীয় বাংলার একটি অন্যতম প্রধান বন্দর এবং দক্ষিণবঙ্গের প্রধান নগরী। সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার ফলে সময়ের সাথে এই বন্দর নগরীর পতন ঘটে। হুগলি জেলার ত্রিবেণী নামক জায়গায় গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল ছিল। ত্রিবেণী থেকে গঙ্গার পশ্চিমে দক্ষিণ পশ্চিম দিক ধরে সপ্তগ্রাম হয়ে বয়ে চলত সরস্বতী নদী, আর যমুনা নদী বইত গঙ্গার পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিক ধরে। যমুনা এবং সরস্বতী নদীর আজ অস্তিত্ব নেই বললেই চলে। এটা মনে করা হয় যে সেই সময় সরস্বতী নদী একটি স্বতন্ত্র পথ ধরে গঙ্গার মোহনার কাছে সমুদ্রের সাথে এসে মিশত। মনসামঙ্গল কাব্যে বলা হয়েছে, চাঁদ সদাগরের বাণিজ্য তরী সপ্তগ্রাম বন্দর হয়ে সমুদ্রের পথে যেত। 16শ শতাব্দীতে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম লিখেছেন, সপ্তগ্রাম থেকে বণিকেরা কোথায় না যায়, সুদূর আরব, পারস্য ও তুরস্ক থেকে বণিকরা এখানে বাণিজ্য করতে আসতেন। ভেনিসীয় পর্যটক সিরাজ ফেডরিক 1563 থেকে 1581 সালের মধ্যবর্তী সময় প্রাচ্যের দেশ ভ্রমণ করেন। তিনি লিখেছেন, সপ্তগ্রাম বন্দরে 30 থেকে 35টি জাহাজে মাল তোলা হতো। ইংরেজ পর্যটক বণিক রালফ ফিচ 1591 সালে লন্ডনে প্রাচ্য দেশে বাণিজ্যের সম্ভাবনার কথা শুনিয়ে ঝড় তুলেছিলেন। তিনি লিখেছিলেন, উত্তর আফ্রিকার শহরগুলির তুলনায় সপ্তগ্রাম রূপকথার নগরী। পর্তুগিজরা সপ্তগ্রামকে বলতো পোর্তো পিকানো বা ছোট বন্দর, এবং চট্টগ্রামকে বলতো পোর্তো গ্রান্দে বা বড় বন্দর। 1533 সালে আলফান্সো ডে মেলো নামে এক পর্তুগিজ নাবিক 5টি জাহাজ ও 100 লোক নিয়ে বাংলার সপ্তগ্রামে আসেন। তারা তৎকালীন বাংলা সালতানেট বা শাহী বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে প্রচুর উপঢৌকন দেন, কিন্তু সেই সব উপহার সামগ্রী আসলে ছিল চোরাই মাল। সে কথা বুঝতে পেরে খুশি হওয়ার পরিবর্তে সুলতান তাদের বন্দী করেন। বাংলা সালতানেট বা শাহী বাংলা মধ্যযুগের ভারতের একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। এটি মধ্যযুগে সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রধান বাণিজ্যিক দেশ হিসাবে পরিচিত ছিল।
সেই সময় দিল্লি ছিল মুঘল সম্রাট হুমায়ুনের অধীনে। তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র ছিলেন। ওদিকে স্বাধীন বাংলা সালতানেটের বা শাহী বাংলার রাজধানী ছিল গৌড়। আজকের দিনে এই গৌড় শহরটির কিছু অংশ পশ্চিমবঙ্গের মালদা জেলা আর কিছু অংশ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত। গৌড় ছিল সেই সময় বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। পর্তুগিজরা গৌড়ের প্রাণবন্ত বর্ণনা দিয়েছেন। তারা গৌড়ের সমৃদ্ধিকে পর্তুগালের রাজধানী লিসবনের সাথে তুলনা করেছেন। শহরের মধ্যে একটি দুর্গ, একটি রাজকীয় প্রাসাদ এবং দরবার, মসজিদ, ধনীদের জন্য ঘর এবং ব্যস্ত বাজার অন্তর্ভুক্ত ছিল। পর্তুগিজ ঐতিহাসিক কাস্তেনহাদা দি লোপেজ গৌড়ের বাড়িগুলিকে শোভাময় টাইলসের মেঝে, উঠোন এবং বাগানসহ একতলা বাড়ি বলে বর্ণনা করেছেন। গৌড় ছিল আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বাংলার সুলতান চট্টগ্রামে পর্তুগিজ বসতি স্থাপনের অনুমতি দিয়েছিলেন, যদিও চট্টগ্রামে কোনো সরকারি পর্তুগিজ সার্বভৌমত্ব ছিল না। সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজ নাবিক আলফান্সো ডে মেলোকে বন্দী করতে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। সুদূর গোয়ায় পর্তুগিজ গভর্নরের কাছে খবর পৌঁছলে গোয়া থেকে সপ্তগ্রামে পর্তুগিজ সৈন্য পাঠানো হয় আলফান্সো ডে মেলোকে সাহায্য করতে। সুলতান গিয়াসউদ্দিন শাহ অবশ্য বিরোধীর পথে না গিয়ে বন্দী পর্তুগিজদের মুক্তি দেন এবং চট্টগ্রাম এবং সপ্তগ্রামে বাণিজ্য করার অনুমতিও দেন। এর পেছনে অবশ্য সুলতানের অন্য উদ্দেশ্য ছিল। তিনি শের শাহ সুরির সাথে আসন্ন যুদ্ধে পর্তুগিজদের সমর্থন পেতে চাইছিলেন। 1535 সালের মধ্যেই পর্তুগিজরা সপ্তগ্রামে বসতি স্থাপন করে ফেলেন। এরপর শের শাহ সুরি সপ্তগ্রাম আক্রমণ করলে পর্তুগিজরা সুলতানের পক্ষ নেয়। শের শাহ সুরি তৎকালীন বিহার রাজ্যের শাসক ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ ও তার পর্তুগিজ মিত্ররা 1538 সালে শের শাহ সুরির কাছে পরাজিত হন এবং অতঃপর পর্তুগিজরা বাংলা থেকে বিতাড়িত হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, এত ঐশ্বর্য আর সমৃদ্ধির মধ্যে বাংলার গ্রামবাসীদের এই মর্মান্তিক জীবন কেন? বিভিন্ন সময় তার বিভিন্ন কারণ ছিল, যেমন উন্মুক্ত সমুদ্র এবং নদীপথে বিদেশি শক্তির উপস্থিতি, বাংলার সীমান্ত রাজ্য হওয়া, রাজধানী দিল্লি থেকে দূরত্বের কারণে বাংলায় মুঘল সাম্রাজ্যের শক্তি দুর্বল হওয়া ইত্যাদি। তৎকালীন ভারতের জিওপলিটিক্যাল পরিস্থিতি ছিল যথেষ্ট জটিল এবং পরিবর্তনশীল। 1530 সালে সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মুঘল ভূখণ্ডের শাসক হিসাবে দিল্লির সিংহাসনে তার পিতার উত্তরাধিকারী হন। 1540 সালে কানওয়াজের যুদ্ধে হুমায়ুন শের শাহ সুরির কাছে পরাজিত হন এবং শের শাহ সুরি মুঘল ভূখণ্ড অধিকার করে শাসক হিসাবে দিল্লির সিংহাসন অধিকার করেন। কিন্তু 1545 সালে চান্দেল রাজবংশের কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে শের শাহ সুরি মারা যান। জানা যায় যে দুর্গ অবরোধের নেতৃত্ব দেওয়ার সময় তার নিজের সৈন্যদলের একটি কামান ফেটে বারুদের বিস্ফোরণে শের শাহ সুরি মারাত্মকভাবে আহত হন এবং মারা যান। এই সুযোগের সদ্ব্যবহার করে হুমায়ুন তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করেন এবং আবার দিল্লির সম্রাট হন। শের শাহ সুরি বাংলা পরিচালনার জন্য একের পর এক গভর্নর নিযুক্ত করেছিলেন। তৃতীয় গভর্নর মোহাম্মদ খান সুর ইসলাম শের শাহ সুরির মৃত্যুর পরে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এবং দিল্লির শাসনের অবসান ঘটিয়ে বাংলা সালতানেটের পুনঃপ্রতিষ্ঠা করেন। শের শাহের শাসনকালে কিছু সময় পর্তুগিজদের বাংলার বাণিজ্য করার অনুমতি না থাকলেও তারা বাংলার পার্শ্ববর্তী আরাকান দেশ থেকে মগেদের সাথে একত্রে মিলে কৃতদাস ব্যবসা চালিয়ে যেত। অর্থাৎ বাংলার মানুষের হারমাদদের অত্যাচার থেকে কোনো রেহাই ছিল না। মগেরা কোনো শাসন মানত না। মগেরা যে মুলুকে যেত সেই এলাকা একেবারে ধ্বংস করে ছাড়ত। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে তার পুত্র সম্রাট আকবর দিল্লির সিংহাসন অধিগ্রহণ করেন। বাংলার সুলতান দাউদ খান কাররানি 1576 সালে রাজমহলের যুদ্ধে সম্রাট আকবরের মুঘল বাহিনীর কাছে পরাজিত এবং নিহত হন। তিনিই ছিলেন বাংলা সালতানেটের সর্বশেষ সুলতান। তার মৃত্যুর পর বাংলা সরাসরি মুঘলদের অধীনে চলে আসে। এরপর থেকে বাংলা মুঘল সুবেদার দ্বারা শাসিত হতে থাকে। রাজপরিবারের সদস্যগণ প্রায়ই এই পদে নিযুক্ত হতেন। মুঘল অধীনস্থ এই বাংলা সুবাহ বাংলা বা মুঘল বাংলা নামে পরিচিত। মুঘল সেনাবাহিনী স্থলযুদ্ধে অতি পরাক্রমশালী হলেও তাদের অস্ত্রশস্ত্র, যুদ্ধজাহাজ ইত্যাদির মান এবং রণকৌশল জলযুদ্ধে পর্তুগিজদের পরাজিত করার জন্য যথেষ্ট ছিল না। এছাড়া দিল্লি থেকে বাংলার দূরত্বের কারণে
আর সুন্দরবন অঞ্চলে স্থলভূমি এবং জলবায়ু সরাসরি যুদ্ধের ক্ষেত্রে অনুপযুক্ত হওয়ার কারণে মুঘল শাসনাধীন বাংলাতেও হারমাদদের অত্যাচার অব্যাহত ছিল। হারমাদদের জাহাজগুলো আকারে ছিল ছোট, তার সাথে তাদের নাবিকবিদ্যা ছিল আরও উন্নত। তারা মুহূর্তের মধ্যে জাহাজের মুখ ঘুরিয়ে মুঘলদের বড় বড় জাহাজগুলোকে কামানের গোলা মেরে জলে ডুবিয়ে দিত। আবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে লুটতরাজ চালিয়ে একবার মোহনা পেরিয়ে বঙ্গোপসাগর সমুদ্রে চলে গেলে জলদস্যুদের সশস্ত্র দ্রুতগামী জাহাজগুলোকে মুঘল নৌবাহিনীর পক্ষে ধরা অসম্ভব হয়ে যেত। ওদিকে গোয়া ছিল পর্তুগিজ শক্তির এশিয়া মহাদেশের প্রাণকেন্দ্র। গোয়ার সমর্থনে নৃশংস পর্তুগিজ জলদস্যুরা সন্দ্বীপ আর চট্টগ্রামকে ঘাঁটি করে আরাকানের মগদস্যুদের সাথে মিলে বাংলার ভলুয়া, সংগ্রামগড়, বিক্রমপুর, সোনারগাঁ, বাকলা, যশোর, ভূষণা, হুগলি ইত্যাদি জায়গায় লুটতরাজ চালাতো আর জাহাজ বোঝাই করে গ্রামবাসীদের ধরে নিয়ে গিয়ে কৃতদাস হিসাবে বিক্রি করে দিত। মানুষগুলোকে ওরা গরু ছাগলের মতো বেঁধে জাহাজের পাটাতনে ভরে ফেলত। মুরগিকে যেভাবে দানা ছিটিয়ে খেতে দেওয়া হয় সেইভাবে তাদের চাল ছুঁড়ে দেওয়া হতো খাবার জন্য। আর এই অকথ্য অত্যাচারের পরেও যারা বেঁচে থাকতো তাদেরকে ভাগ করে নিত মগ আর পর্তুগিজরা। কৃতদাসদের সাধারণত প্রথমে চট্টগ্রামে নিয়ে যাওয়া হতো। বাংলার কৃতদাসদের পরিশ্রমে আরাকান সাম্রাজ্যের সমৃদ্ধি বেড়েই চলেছিল। ওদিকে পর্তুগিজরা তাদের ভাগের কৃতদাস সিংহল আর দক্ষিণাত্যের অন্যান্য বন্দরে নিয়ে গিয়ে বিদেশি নাবিকদের কাছে বিক্রি করে মোটা মুনাফা করত। সন্দ্বীপ হল বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা এটি চট্টগ্রাম উপকূল থেকে পৃথক। ইউরোপবাসীরা সুবাহ বাংলা বা মুঘল বাংলাকে পৃথিবীর সবথেকে ধনী বাণিজ্য দেশ বলে মনে করত। সেই সময়টাকে বাংলার স্বর্ণযুগ হিসাবে বর্ণনা করা হয়েছে। সেই সময় বাংলাকে প্যারাডাইস অফ নেশনস বলা হতো। বিশ্বের মোট উৎপাদনের বা জিডিপির 12% উৎপন্ন হতো সুবাহ বাংলা থেকে, যা সেই সময় সমগ্র ইউরোপের জিডিপির থেকে বেশি ছিল। বাংলার পূর্ব অংশের টেক্সটাইল উৎপাদন এবং জাহাজ নির্মাণের মতো শিল্পের খ্যাতি ছিল বিশ্বব্যাপী এবং এটি বিশ্বের রেশম এবং সুতির বস্ত্র, ইস্পাত, নুন এবং কৃষি ও শিল্পজাত পণ্যগুলির প্রধান রপ্তানিকারক দেশ ছিল। সুবাহ বাংলার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর, যা আজকের দিনে ঢাকা শহর। সেই সময়ের জনসংখ্যা 1 লাখের বেশি ছিল বলে জানা যায়। 1588 সালে পর্তুগিজরা চট্টগ্রাম সম্পূর্ণভাবে অধিকার করে। সন্দ্বীপের মুঘল শাসনকর্তা এই দস্যুদের হাতে নিহত হওয়ার পর সেখানকার পরবর্তী মুঘল শাসনকর্তা ফতেহ খাঁ হারমাদদের সম্পূর্ণ ধ্বংস করতে যুদ্ধ চালান, কিন্তু নৌযুদ্ধে পারদর্শী পর্তুগিজদের হাতে ফতেহ খাঁ সসৈন্যে পরাস্ত হন এবং নিহত হন। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে পর্তুগিজ দস্যু নেতা সেবাস্টিয়ান গঞ্জালেস সন্দ্বীপ দখল করেন। কথিত আছে যে এই সময় প্রতি বছর 300টি নুনের বা লবণ বোঝাই জাহাজ সন্দ্বীপ থেকে ইংল্যান্ডের লিভারপুলের উদ্দেশ্যে রওনা হতো। লবণ শিল্পের পাশাপাশি সন্দ্বীপ তৎকালীন জাহাজ নির্মাণের জন্যও পরিচিত ছিল। এখানে উল্লেখযোগ্য এই যে 1612 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতের পশ্চিম উপকূলের সুরাট বন্দরে প্রথমবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। বাণিজ্য কুঠি বলতে ইউরোপীয় নৌবাণিজ্য কোম্পানিগুলির ব্যবসা বাণিজ্য পরিচালনা করার কেন্দ্রকে বোঝায়। 1618 সালে আরাকান রাজ ওলন্দাজদের সাহায্যে পর্তুগিজদের সম্পূর্ণ বিধ্বস্ত করে সন্দ্বীপ দখল করে নেন। বর্তমান নেদারল্যান্ড দেশের লোকেদের ওলন্দাজ বলা হয়, ইংরেজিতে এদের ডাচ বলা হয়। মুঘল, আরাকানি বা একাধিক আঞ্চলিক রাজশক্তি এবং পর্তুগিজ, স্প্যানিশ, ডাচ অথবা ইংরেজদের মতো বিদেশি শক্তির মধ্যে বাংলার সম্পদ লুট করা আর বাংলার মানুষকে কৃতদাস হিসাবে ধরে নিয়ে গিয়ে বিক্রি করার লোভে ক্রমাগত যুদ্ধ লেগেই থাকত। তৎকালীন বাংলার এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে মগের মুল্লুক কথাটির উদ্ভব হয়, যার অর্থ চরম বিশৃঙ্খলতা আর অরাজকতার পরিস্থিতি, যেখানে কেউ কারুর তোয়াক্কা করে না, সবল দুর্বলের ওপর অকথ্য অত্যাচার চালায়। আজকের দিনে বাংলা ভাষায় এটি একটি বহুল প্রচলিত প্রবাদ। বিভিন্ন দলগুলো তাদের স্বার্থসিদ্ধির জন্য সময় সময় দল বদল করে যুদ্ধ করত। সেখানে রাজায় রাজায় যুদ্ধ হতো আর উলুখাগড়ার প্রাণ যেত। সেই সময়ের যশোরের মহারাজা প্রতাপাদিত্যের নাম এখানে বিশেষ উল্লেখযোগ্য। প্রতাপাদিত্য 1582 সাল থেকে রাজ্য শাসন শুরু করেন। আনুমানিক 1599 সালে তিনি তৎকালীন মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম এক স্বাধীন সাম্রাজ্যের নৃপতি হিসাবে আত্মপ্রকাশ করেন। কথিত আছে যে রাজা প্রতাপাদিত্য সন্দ্বীপের পর্তুগিজ শাসক কার্ডালোকে
তার সাম্রাজ্যের রাজধানী ধুমঘাটে এনে হত্যা করেছিলেন। এতে অনেক পর্তুগিজ পাদ্রী আতঙ্কে বঙ্গদেশ ছেড়ে চলে যায়। প্রতাপাদিত্য পর্তুগিজ জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেন। যদিও পরবর্তীকালে তার নৌবাহিনীর বিভিন্ন উচ্চ পদে পর্তুগিজ জলদস্যুরা সৈন্য হিসাবে যোগদান করেন। প্রতাপাদিত্য সুন্দরবন অঞ্চলে নৌযুদ্ধে বিশেষ পারদর্শী ছিলেন। তিনি সুন্দরবনের ধুমঘাট নামক জায়গায় তার রাজধানী স্থাপন করেন। এই ধুমঘাট জায়গাটি বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। প্রতাপাদিত্যের নৌবাহিনী তৎকালীন ভারতের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল। তার সময় যশোরের কারিগরগণ জাহাজ নির্মাণে বিশেষ খ্যাতি এবং দক্ষতা অর্জন করেছিল বলে জানা যায়। 1600 সাল নাগাদ মহারাজা প্রতাপাদিত্যের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। সেই সময় মানুষের বিশ্বাস ছিল যে একমাত্র দৈববল ছাড়া কেউ এমন বলশালী হতে পারে না। খাগারঘাটের যুদ্ধে মহারাজা প্রতাপাদিত্য মুঘলদের হাতে পরাজিত হন এবং বন্দী হন। জানা যায় যে 1611 সালে বন্দী অবস্থায় তাকে মুঘল সম্রাটের দরবারে দিল্লিতে নিয়ে যাওয়ার পথে বেনারস থেকে তিনি পালিয়ে যান। পরে সেখান থেকে বাংলায় ফেরার পথে তার মৃত্যু হয়। 1663 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে শায়েস্তা খান বাংলার সুবেদার বা গভর্নর নিযুক্ত হন। শায়েস্তা খান সেই সময় আরাকানি ও পর্তুগিজদের মধ্যে সংঘর্ষের সুযোগকে কাজে লাগান। তার নেতৃত্বে 1665 সালে ওলন্দাজ সেনাবাহিনীর এবং পর্তুগিজদের প্রত্যক্ষ সমর্থনে মুঘলরা আরাকানিদের কাছ থেকে সন্দ্বীপ দখল করে নেয়। এরপরেই শায়েস্তা খান চট্টগ্রামের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। এই চট্টগ্রামই ছিল আরাকান রাজ্যের প্রতিপত্তির মূল ভিত্তি। 1666 সালে তার নেতৃত্বে মুঘলরা চট্টগ্রাম দখল করে নেয়। চট্টগ্রাম বিজয়ের পর শায়েস্তা খান আরাকানি বাহিনীর হাতে বন্দী হাজার হাজার কৃতদাস বাঙালি কৃষককে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এই 1666 সালেই শতাধিক বছর ধরে চলা বাংলার নির্মম কৃতদাস ব্যবসা এবং সাথে সাথে বাংলাতে মগের মুলুকেরও সমাপ্তি ঘটে। যুদ্ধে হেরে গিয়ে মগেরা খুব কম সময়ের মধ্যে চট্টগ্রাম ছেড়ে পালায়। ইতিহাসে এই ঘটনা মগ ধাওয়ানি নামে বিখ্যাত। জানা যায় যে মগেরা অধিকাংশ ধনসম্পদ ঘরাই করে মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায় এবং পরবর্তীকালে মগ পুরোহিতরা সাংকেতিক মানচিত্রের সাহায্যে গোপনে এইসব স্থানে এসে ঘোড়াগুলি উঠিয়ে নিয়ে যেত। এখানে উল্লেখযোগ্য যে এর বহু বছর পর 1785 সালে বর্মী সাম্রাজ্যের আক্রমণে মগদের সাম্রাজ্যের সম্পূর্ণ পতন হয় এবং এর ফলে আরাকান দেশ বার্মা দেশের সাথে জুড়ে যায়। 1757 সালে পলাশির যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যুদ্ধে পরাজিত হন। এই যুদ্ধ জয়ের মাধ্যমে সময়ের সাথে বাংলা ইংরেজদের অধিকারে চলে যায়। এই সময়তেও বাংলাতে হারমাদদের আক্রমণের বিক্ষিপ্ত ঘটনার কথা শোনা যায়। 1790 সালে ইংরেজ সরকার হাওড়ার শিবপুরে গঙ্গার উপর একটি বাঁধ তৈরি করে এবং হারমাদ দস্যুদের আগমনের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ঠিক কত লক্ষ বাংলার হতভাগ্য মানুষ এই হারমাদদের হাতে কৃতদাস হিসাবে বিক্রি হয়েছে তা সঠিকভাবে আজ বলা সম্ভব নয়। কিন্তু ঐতিহাসিকদের মতে 1621 থেকে 1624 সাল পর্যন্ত মাত্র 3 বছরে আরাকানি মগ এবং পর্তুগিজ জলদস্যুরা বাংলার 42,000 লোককে ধরে কৃতদাস হিসাবে বিক্রি করেছিল। তাই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রায় 1.5 শতাব্দীব্যাপী বাংলার কৃতদাস ব্যবসার ইতিহাসে বহু লক্ষ নিরীহ মানুষ এই নরকীয় অত্যাচারের শিকার হয়েছিল।